গণমানুষের প্রত্যাশাই আমার প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। কারণ তিনি এখন জাতির মধ্যমণি, রাজনীতির ঊর্ধ্বে, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে তার অ্যাক্টিভনেস খুব দরকার, অ্যালিভনেস খুব দরকার। এবং সেটা হলেই যেটা হয়, মানে একটা আস্থার জায়গা এমনভাবে তৈরি হয়। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার ভিন্ন রাজনৈতিক দর্শন আছে এবং ভিন্ন রাজনৈতিক দর্শন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। সংগ্রাম যেন পিছুই ছাড়ে না তার, সুস্থ কিংবা অসুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় তার তর্জনী যেভাবে জাতিকে পথ দেখিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে, ঠিক একইভাবে তার অসুস্থ অবস্থায় পুরো জাতিকে আরও একবার এক করলো দোয়ায়, প্রার্থনায় কিংবা সুস্থতা কামনায়। তিনি একজন যোদ্ধা, যতটা গণতন্ত্রের ততটাই হয়তো জীবনযুদ্ধের। সেই যোদ্ধা আজ যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে, হয়তো মধ্যরাত থেকে ভোরের মধ্যে যে কোনো সময় তাকে নেওয়া হবে দেশের বাইরে। আর তাই আজ মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আমাদের আলোচনার বিষয় খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ 24, আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু আমার হাতের ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন শেখ রবিউল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মানবেন্দ্র দেব, সিপিবি নেতা। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা জানি যে আসলে খুব বরফ কঠিন সময় চলছে, বিশেষ করে বিএনপির জন্য, এবং বিশেষ করে সারা দেশ এখনো আসলে প্রার্থনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল সারা দেশে প্রার্থনা চলবে। প্রধান উপদেষ্টা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, সকল ধর্মীয় উপাসনালয়ে আসলে প্রার্থনা হবে খালেদা জিয়ার সুস্থতার জন্য। আমি একটু শেখ রবিউল আলম আপনার কাছে যেতে চাই। সারা দেশে আগামীকালকে প্রার্থনা হতে যাচ্ছে, খালেদা জিয়ার জন্য দোয়া হবে। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি নেতাকর্মী, বিএনপিও বেশ কিছু কর্মসূচি পালন করেছে, দোয়া কর্মসূচি বিভিন্ন জেলায়, সব জায়গায়। কিভাবে আসলে তিনি জাতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দুই সহ আলোচক এবং এই মুহূর্তে নিউজ 24-এর সাথে যুক্ত আছেন। আগামীকাল থেকে দেশব্যাপী ধরেন দোয়া বা প্রার্থনা শুরু হবে সেটা নয়, গত এক সপ্তাহ ধরেই দেশব্যাপী প্রার্থনা চলছে। সব শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন এবং তারা মনে করছেন তাদের প্রাণের নেত্রী যে আপনার অসুস্থ হয়ে যে সংকটাপন্ন অবস্থায় আছেন, তার থেকে আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য লাভ করেন। পুরো জাতীয় অস্ত্রসিক্ত। এটা কিন্তু এর আগে এই ধরনের কোনো রাজনীতিবিদের জন্য এই উপমহাদেশে কিন্তু বিরল, যে সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ তার প্রিয় নেত্রীর জন্য মানে মর্মাহত, তার আরোগ্য লাভের জন্য মানে স্তব্ধ হয়ে যায় একটা দেশ। এই নজির কিন্তু খুব বিরল। আপনি যে প্রশ্ন করছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু একেবারে গৃহবধূই ছিলেন। জিয়া রহমানের ডিপার্চারের পর, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, তিনি কিন্তু সরাসরি দলে আসেননি, সরাসরি রাষ্ট্র ক্ষমতায় আসেননি। পার্থক্যটা হচ্ছে জিয়া রহমান সাহেবের ডিপার্চারের পর বিএনপি পরবর্তীতে নির্বাচন করেছে। আপনার মনে আছে যে বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্ট হয়েছেন, দলের প্রধান হয়ে তিনি নির্বাচন করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন। বিচারপতি সাত্তারের কাছ থেকে কিন্তু ক্ষমতা নিয়েছিল স্বৈরাচারী এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। সামরিক অভ্যুত্থানের পর এরশাদ যখন দেশ পরিচালনা করছিল এবং যখন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে প্রথমে বিএনপির সদস্য হয়ে শুরু করেন। তারপর বিএনপির আপনার কাউন্সিলের মাধ্যমে দলের প্রধান হন। অব্যাহতভাবে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ বা জামাত সেই নির্বাচনে গিয়েছে এরশাদের সাথে, বেগম খালেদা জিয়া যাননি, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র হরণ হয়ে গিয়েছে, মানুষের ভোটের অধিকার নেই এবং মানুষের স্বাধীনভাবে কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার সুযোগ নেই। যার ফলে তিনি কিন্তু অব্যাহতভাবে সংগ্রাম করেছেন, আপোষহীন থেকেছেন এবং 90-তে তার নেতৃত্বে, আমি কেন বলবো তার নেতৃত্বে, পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ওই সংসদ থেকে বেরিয়ে এসে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু যেহেতু বেগম খালেদা জিয়ার আন্দোলনটা অব্যাহত ছিল এবং আওয়ামী লীগ পরে এসে তার সাথে যুক্ত হয়, অতএব তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। 91-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কেউ ধারণাও করেনি, অনেকে ধরেই নিয়েছে, অনেক মন্ত্রী পরিষদও করেছে যে আওয়ামী লীগ হয়তো সরকার আসছে, কিন্তু 91 নির্বাচনে সমস্ত মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে অ্যাপ্রিসিয়েট করে, সমর্থন জানিয়ে, ভোট প্রয়োগ করে, রায় প্রদান করে তাকে কি করলেন, রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করলেন এবং তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন নির্বাচিত হয়ে, নারী প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি কিন্তু শুরু করলেন এইভাবে। আমি এক যে কথাটা যদি বলি, এরপর দেখেন
91 থেকে 96 এখনো পর্যন্ত বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্রের স্বর্ণযুগ, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, স্বনির্ভর বাংলাদেশ হয়েছে, টেকসই অর্থনীতি হয়েছে। 96তে আবার দেখবেন তিনি ক্ষমতার বাইরে গিয়ে আবার ইলেকশন করেছেন, 119 সিট নিয়ে সর্বোচ্চ বড় বিরোধী দল হয়েছেন। 2001-এ আবার ক্ষমতায় ব্যাক করেছেন। আমি কথাটা বলার একটা কারণ যে তিনি ক্ষমতার বাইরের থেকে শুরু করেছেন, জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন, আবার ক্ষমতার বাইরে এসেছেন, আবার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন। এই যে যেটা পরীক্ষিত চরিত্র, অর্থাৎ ক্ষমতায় থাকার চরিত্র পরীক্ষিত, ক্ষমতার বাইরেও তিনি ফাংশন করেন, জন আকাঙ্ক্ষা ধারণ করে বিরোধী দল হিসেবে ফাংশন করেন, ফাংশন করে সফল হন বিদায় কিন্তু পর নির্বাচনে আবার ক্ষমতায় যান, নাহলে ক্ষমতার কিন্তু প্রত্যাবর্তন হয় না। এই নজির বিএনপিতে প্রতিষ্ঠিত করেছে বেগম খালেদা জিয়া এবং দেশে প্রতিষ্ঠিত করেছে, উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়া, যার জন্য আজকে তিনি মানুষের কি হৃদয়ের মণি, মানুষ তার জন্য অশ্রুসিক্ত হচ্ছে। তার এই সংকটাপন্ন যে শারীরিক অবস্থা, তার উত্তরণ জাতি চাইছে। চিকিৎসা চলমান, অধিকতর চিকিৎসার জন্য আমি যে চিকিৎসাটা চলমান আমি খুবই স্যাটিসফাইড, এই কারণে এটা সমন্বিত চিকিৎসা। ইউএসএ, ইউকে এবং বাংলাদেশের ডাক্তাররা একটা ওষুধের পরিবর্তন করতে হলেও তারা আলোচনা করে করছেন, সর্বাত্মক চিকিৎসা চলছে। কিন্তু তারপরেও অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তিনি হয়তো সকাল নাগাদ অথবা সকালের কিছু পর হবে, আমি সর্বশেষ যা জেনেছি, বাইরে যাচ্ছেন। পুরা জাতি আশা করে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। নিশ্চয়ই আমরা এরকম আশা করি। মানবেন্দ্র দেব, একটু আপনার কাছে আসতে চাই যে আমরা তো বিএনপির একটা পয়েন্ট অফ ভিউ দেখি, যে বিএনপির একটা দর্শন আছে যে খালেদা জিয়া এভাবে রাজনীতিতে আসলে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, বা বিএনপির যদি অভিভাবকের কথা বলি তাহলে তিনি সেভাবে হয়েছেন, বা দেশে বেশ জনপ্রিয় হয়েছেন, বা এরকম জনপ্রিয়তা পেয়েছেন। একটু ভিন্ন জায়গা থেকে, যেহেতু যারা বিএনপি করছে না বা যারা অন্য দল করছে, ভিন্ন ভিন্ন আসলে রাজনৈতিক দলের কাছে আসলে খালেদা জিয়া কেমন? আপনার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সেটা হচ্ছে, প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি বা ওনার ফিরে আসা প্রত্যাশা করছি। এবং এমন একটা সময়ে এই প্রশ্নটা করলেন, যেই সময় আসলে এটার ইলাবোরেট অ্যান্সার করাটা একটু মুশকিল, কারণ এটা একটা ইমোশনাল সময়। এবং ধরেন যে বেগম খালেদা জিয়ার তার যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনে উত্থান পতন বা তার যে ঐতিহাসিক যে অ্যানালাইসিস করার কথা, সেটা আসলে এখন করার সময় না। এখন হচ্ছে কি, এখন কি কারণে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ সেটা মানে অন টেবিল। সেইটা হচ্ছে যে একটা গণঅভ্যুত্থান হলো এবং একটা গণ আকাঙ্ক্ষা, একটা দেশে গণতন্ত্র হবে, নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে দেশের রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থা আবার প্রত্যর্পণ হবে। এর মধ্যে কিন্তু সেটা কিন্তু স্মুথ হচ্ছে না, বিভিন্ন ধরনের কনস্পিরেসি চলছে। বেগম খালেদা জিয়ার গত শাসনামল থেকে একটা দীর্ঘ সময় উনি কারান্তরীণ ছিলেন, উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন ধরনের অপারেশনের মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। এবং গণঅভ্যুত্থানের পরেও দেখবেন যে মানুষের এখানে যা যা ঘটনা ঘটছে, যা যা ষড়যন্ত্র বা ভিন্ন ধারায় চলে যাওয়ার যে গতি, সেখান থেকে সবাই মানুষ আসলে ওই বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রাখতে চাচ্ছেন। বেগম খালেদা জিয়ার উপর আস্থা রাখতে চাচ্ছেন এটা কিন্তু শুধু দল বিএনপি না, এটা শুধু দল বিএনপি না, বিভিন্ন কারণেই বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের আলোচনা শুধু না, রাজনীতির কেন্দ্রে অবস্থান করছেন। যদি এই সময়ে আমরা কেউই সেটা চাই না, যদি সেটা এই সময়ে যদি বেগম খালেদা জিয়ার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেয়ে থাকে, তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কোন জায়গায় যায় দাঁড়াবে, শুধু বিএনপি না, সামগ্রিক রাজনীতি যদি বিবেচনা করেন, সেই রাজনীতিটা আসলে কোন জায়গায় যায় দাঁড়াবে, সেটাও কিন্তু একটা কারণ যে দেশের মানুষ এখানে বেগম খালেদা জিয়ার ফিরে আসা, কামব্যাক করাটার কথা ভাবছে। আমরা এটা বলতে পারি যে বেগম জিয়া মতাদর্শ দল সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন বা ঊর্ধ্বে আছেন,
না এই মুহূর্তে? ওনার তো একটা রাজনৈতিক মত আছে, ওনার একটা রাজনৈতিক পথ আছে, কিন্তু এই সময়ে যে পরিস্থিতির কারণে আমরা যেই পরিস্থিতির মধ্যে, যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাস করছি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া ওই জায়গাটাতে অবস্থান করছেন। কারণ তার থাকা না থাকার উপরে বাংলাদেশের রাজনীতির অনেক কিছু, পরিবেশ পরিস্থিতির অনেক কিছু আসলে নির্ভর করছে। তো সেই কারণেই এখন এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং আমি অবশ্যই বলবো যে রবিউল ভাই বললেন যে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি, ইউকে, চায়না, ইউএসএ ডাক্তাররা সমন্বিতভাবে প্রেসক্রিপশন করছেন, কিন্তু এটা নিয়ে জনমনে যেই পরিমাণ সন্দেহ, কারণ একটা বিষয় যে কোনো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে মানে সরকারকে আরও বেশি ওপেন হইতে হয়, উন্মুক্ত হইতে হয়, তথ্যকে উন্মুক্ত করতে হয়। কিন্তু ধরেন জনাব তারেক রহমানের আশা না আশা, তার দলের নেত্রী হিসেবে নয়, তার মা, এই সমগ্র বিবেচনায় এরপরে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের কনফিউশন আছে, এক ধরনের বিভ্রান্ত আছে। তারেক রহমান আসতে পারছেন না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। সুতরাং লাস্ট মোমেন্টে যে তাকে উন্নততর চিকিৎসার জন্য, সর্বোচ্চ চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, হ্যাঁ অবশ্যই তার চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই তা করতে হবে, কিন্তু যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা করছে, এটা কিন্তু জনমনের সন্দেহটাকে দূর করছে না। অনেক ধরনের রিউমার, অনেক ধরনের বিভ্রান্তি। আমরা এই রিউমার বা গুজব ইস্যুতে আমরা অবশ্যই কথা বলবো। মানবেন্দ্র দেব, আমরা একটু অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে আসলে নতুন বাংলাদেশের যে আসলে অভিযাত্রা, বা আমরা যে গণতান্ত্রিক যাত্রার দিকে আমরা এগোচ্ছি, সামনে একটা নির্বাচন আছে, সব কিছু মিলিয়ে আসলে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা এবং অসুস্থতা, সব কিছু মিলিয়ে আপনি বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমাদের সম্মানিত সহ আলোচকদের। প্রথমেই আমি আসলে মহান সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত শিফা যেন দান করেন, সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। আসলে হচ্ছে যে দেখেন, মানুষের জীবনে সবচাইতে বড় অর্জন আমি যেটা বলি, মানুষের ভালোবাসা পাওয়া। একটা সাধারণ মানুষ হিসাবে মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা। এবং এটা হয়তো কোনো কবি, লেখক, একজন গায়ক, একজন খেলোয়াড় যতটা না সহজে অর্জন করতে পারে, কিন্তু একটা রাজনীতিবিদের মানুষের ভালোবাসা অর্জন করা কিন্তু সবচাইতে কঠিন কাজ। আপনি দেখেন, সিন্স ইন্ডিপেন্ডেন্স কত রাজনীতিবিদ ছিল। শুরুতে ছিল নন্দিত, আবার এক বছরই হয়ে গেছে নিন্দিত। আমরা বহু রাজনীতিবিদতে দেখি আবির্ভাব হয়েছে এত জনসমর্থন নিয়ে, বাট এমনও হয়েছে জনসমর্থন শূন্যের কোঠায় চলে গেছে। আমার মনে আছে যে 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন, তখন আমি স্কুলের ছাত্র। আমি দেখেছি একজন নেতা মারা যাওয়ার পর কতটা জনসমর্থন নিয়ে, শাহাদাত বরণ করার পর কতটা জনসমর্থন ছিল। তখন হয়তো এতটা উপলব্ধি করতে পারিনি, কারণ তখন স্কুলের ছাত্র ছিলাম। কিন্তু এখন স্বচক্ষে যখন দেখছি, নিজে শুধু না, উপলব্ধি করছি, চারদিকে দেখছি, মানে উনি শুধু একটা দলের নেতা নন, উনি এখন জাতীয় নেত্রী। কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং বাংলাদেশের, আমি বলবো, একজন জাতীয় নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। এবং এটা সম্ভব হয়েছে, আপনি দেখেন, রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী আগে অনেকেই ছিলেন এবং অনেকেই আবার পালিয়ে বেড়াতে হয়েছে। ওনার ক্ষেত্রে দেখেন 16-17 বছরের এই নিপীড়ন, নির্যাতনে উনি কিন্তু একবারও পিছপা হননি। ওনাকে কিন্তু 111-এ অপশন দেওয়া হয়েছিল, আপনি যদি বাইরে চলে যান আপনার কোনোই ক্ষতি হবে না, বরং আপনাকে আমরা সসম্মানে পাঠিয়ে দিব। উনি বরাবরই যে কথাটা বলতেন, দেশের বাইরে আমার যাওয়ার কোনো জায়গা নেই, এ দেশটাই আমার, এবং এ দেশেই আমি শেষ রক্তবিন্দু দিয়ে থাকতে চাই। এবং এটা উনি কথায় নয়, রাজনৈতিক ডায়ালগে অনেক কথা বলা যায়, ইমোশনাল কথা বলা যায়। উনি কিন্তু বাস্তবিক অর্থে সেটা প্রমাণ রেখেছেন। আমি যে কথাটা বলতে চাই, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, মানুষের একটা সার্টেন টাইম পর্যন্ত জনপ্রিয়তা ধরে রাখতে পারে, একটা সময়ে কিন্তু সেটা হারিয়ে যায়, আবার শেষ বেলায় সেটা অর্জন করতে হয়।
বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কোনটা ডিফারেন্ট ছিল? শুরু থেকে শেষ আমি বলছি না, এখনো পর্যন্ত আপনি দেখেন এই যাবৎকালে কোনো নির্বাচনে উনি পরাজিত হননি। এই ইতিহাস কিন্তু বাংলাদেশে নেই কারো। এবং এইটা এই অসুস্থ অবস্থায় যেটা আপনি একটু আগে রবিউল ভাই বলছিলেন বাংলাদেশে দোয়া হবে, গত কয়েক সপ্তাহ যাবৎ হচ্ছে, এটা কিন্তু দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণের নির্বিশেষে সবাই করছে। এই দোয়াটাই তো ভালোবাসা। আমি মনে করি যে রাজনীতিতে সবচাইতে বড় অর্জন হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়া, এবং সেটা উনি অর্জন করতে পেরেছেন। আমার কাছে মনে হয় আগামী প্রজন্মের কাছে এটা সবচাইতে বড় শিক্ষা যারা রাজনীতি করছেন এবং করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছি আমাদের অতিথিদের সঙ্গে এবং তারা তাদের মতামতগুলো প্রকাশ করছেন, কিন্তু এ পর্যায়ে আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। দেখছি নিউজ 24 চলছে। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছে রিশাদ হাসান। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। শেখ রবিউল আলম, একটু আপনার কাছে আসি। আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের আশা, খালেদা জিয়ার লন্ডনে যাওয়া, এরকম নানাবিধ গুজব আমরা গেল কয়েকদিন ধরে দেখতে পাচ্ছিলাম, যে বিশেষ করে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা বেশ কিছু গুজব দেখতে পেয়েছি। এত গুজব কেন ছড়ানোর কারণটা কি? বিএনপির পক্ষ থেকে তো বলা হয়েছিল যে স্পেসিফিক 2জন বা 1জন ব্রিফ করবেন খালেদা জিয়ার বিষয়ে। না, গুজব কেন ছড়ালো এই প্রশ্নের উত্তরটা কঠিন, তবে গুজব প্রীতি তো আমাদের নেশনের মধ্যে আছে। আবার সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু চমকপ্রদ অসত্য কথা প্রচার করে ভিউ বাড়ানোর একটা প্রবণতা আছে। সোশ্যাল মিডিয়ার খুব জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করাটাও কঠিন, যার ফলে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে এভাবে প্রসারিত হয়েছে। এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত আমাদের সমাজে আছে যারা যা দেখে তাই বিশ্বাস করতে চায়, আবার তাতে উৎসাহিত হতে চায়, সমর্থনও জানাতে চায়। তো এই ধরনের মানে শিক্ষার একটা ঘাটতি তো আমাদের নেশনের মধ্যে আছে, যার ফলে সোশ্যাল মিডিয়াতে এই গুজবগুলি প্রাধান্য পায় ক্ষুদ্র স্বার্থে, বৃহত্তর স্বার্থে না। এখন এটাকে জবাবদিহিতার জায়গায় যদি আপনি আনতে চান সেটা তো আরেক বিতর্ক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগও আছে, এবং সে কারণে অনেকে আবেগতাড়িত হয়ে অনেক কিছু বলে ফেলছেন যার সাথে বাস্তবতার মিল নাও থাকতে পারছে। তো আমাদের কালচার তো এরকম আছে, যাকে পছন্দ করে তার জন্য আবেগতাড়িত হয়ে যাওয়া, একটু অতি উৎসাহী হয়ে বেশি বলে ফেলা, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনার প্রাসঙ্গিকতা কিন্তু একটু জবাবদিহিতা থাকে, সে জায়গায় অনেকে আমরা মনোযোগী থাকি না, বিধায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই গুজবগুলি আরও বেশি প্রসারিত হয়। যাই হোক, এর ঊর্ধ্বে থাকা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি দিন শেষে যেটা সত্য সেটাই প্রতিষ্ঠিত হয়। আর রাজনীতিবিদদের এই সব কিছু হজম করার মানসিকতাও থাকতে হয়, সেটা না হলে আপনি পলিটিক্স করতে পারবেন না। সমস্যাটা হচ্ছে দেশনীতি শারীরিক অবস্থাটা সংকটাপন্ন হওয়ার ফলে সব আবেগ, সব ধরনের কিছুই মানে একটা বিস্তৃত লাভ করেছে আর কি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছিলেন, তিনি কেন এরকম সার্বজনীন হলেন? 4-5টি গুণ আমার একেবারে দেখা মতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহিমান্বিত করেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু একজন রাজনীতিক নয়, রাজনীতিকদের অভিভাবক হয়েছেন। তো সেটা হলো ধরেন প্রচণ্ড রকমের দেশপ্রেম, সততা, স্বকীয়তা, সাহস এবং সংযম সব সময় আমরা তার মধ্যে দেখেছি। আপনি 5 তারিখের পরে দেখেন 7 বছর জেলে থাকলেন মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায়, হ্যাঁ, তারপরেও নিগৃহীত হলেন। আজকে তার শরীরের অবস্থাটা কেন হলো? তিনি কিন্তু প্রাথমিক পর্যায়ে যে সমস্যাগুলি আজকে দেখা দিয়েছে তার উন্নততর ট্রিটমেন্ট তিনি পাননি। কারারুদ্ধ ছিলেন, সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন, ন্যূনতম ট্রিটমেন্টটা সেখানে পাননি। শেষ মুহূর্তে এসে কিছু পেয়েছেন, মানে গৃহ অন্তরীণ থাকার পর কিছুটা পেয়েছেন, কিন্তু প্রথম দিকে যদি উনি উন্নততর ট্রিটমেন্ট পেতেন, আমার ধারণা হচ্ছে যে এই সমস্যাগুলি এত বিস্তৃত হতো না, এত গভীরে যেত না। তখন সেটা নিয়ন্ত্রণের করা যেত অথবা চিকিৎসার আওতায় ছিল। এখন সেটা অনেকগুলি হয়েছে, চিকিৎসার বাইরেই চলে যাচ্ছেন, তারপর বয়স সাপোর্ট করছে না। এই জায়গাগুলিতে কিন্তু ওই যে ফ্যাসিবাদী যে শক্তি ক্ষমতায় ছিল, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতন্ত্র হত্যা করে, তাদের কিন্তু তিনি প্রতিহিংসার শিকার হয়ে আজকে কিন্তু এই জীবন মরণ সংকটে পড়েছেন। তিনি আসলে মোটা দাগে প্রতিহিংসার রাজনীতি করেন। আরেকটা কথা আমি একটু বলি আপনাকে, তিনি বলছিলেন যে জীবনে কোনো নির্বাচনে হারেননি। ইন্টারেস্টিং হলো 18টি সংসদীয় আসনে নির্বাচন করেছেন, 18টি, প্রত্যেকটিতেই জিতেছেন। শুধু জেতেননি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছেন। সেটা বাংলাদেশে এই রেকর্ড
অতীতে নাই, ভবিষ্যতে কোনোদিন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেক 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 ধন্যবাদ মানবেন্দ্র দেব। একটু একদম সংক্ষেপে একটু জানতে চাইবো যে এই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পেছনে কি আসলে আপনিও মনে করেন কিনা যে বিগত সরকার দায়ী রয়েছে? সেটা হচ্ছে যে অবশ্যই একজন মানুষ যখন এই দীর্ঘ সময় কারান্তরীণ থাকেন বা এই পরিমাণ অপারেশনের মধ্যে থাকেন, মানসিক চাপের মধ্যে থাকেন, তো সেটা তো তার শরীরের ওপর মনের ওপর প্রভাব পড়বেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেটা হচ্ছে আমি একটুখানি একটা জবাব দিতে চাই, সেটা হচ্ছে যে গুজব নিয়ে যে বললেন যে গুজব কেন ছড়ায়, গুজব ছড়ায় দুইটা কারণে, একটা পারসেপশন, আরেকটা হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন। আপনি তথ্যকে যদি আবদ্ধ করে রাখেন, নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন, বা এই আবেগের কথা বললেন রবিউল ভাই, সেই আবেগকে যদি আপনি নিয়ন্ত্রণ করে ছাড়েন, এবং পাবলিকের মধ্যে সেই ইমোশন আছে এবং ভিন্ন ভিন্ন পারসেপশন আছে, তো সেইখানে যদি আপনি এরকম লুকোচুপি করেন আবার করেন, তাহলে তো ধরেন এই গুজব ছড়াবেই। তো সুতরাং গুজব নিয়ন্ত্রণ করাটাও আসলে রাষ্ট্রের দায়িত্ব, অবাধ উন্মুক্ত তথ্য প্রবাহের মধ্য দিয়ে। অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর তৌফিক ইসলাম, একটু বলবেন যে একই প্রশ্ন, যে গুজব প্রতিরোধে আসলে করণীয় কি ছিল বা এত গুজব কেন ছড়ালো? আসলে কথাগুলো ইতিমধ্যেই আমার সম্মানিত সহ আলোচক বিন্দু বলেছেন। আসলে গুজব আমরা আসলে জাতিগতভাবে এটাতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের সোশ্যালাইজেশনের মধ্যেও মনে হয় এই গুজবটা একটা পার্ট অফ কালচার হয়ে গেছে। এই জন্যে আমরা খুব সহজেই কে বলেছে, কোত্থেকে কথাটা এসেছে, এটার সোর্স কি, সেটা যাচাই না করে আগে আমি এটা আমার ইনফরমেশনটা ট্রান্সফার করে ফেলি। আমি শুনেছি, বাট আমি যেটা শুনেছি আমি অন্যকে বলবো কি না তার আগে আমাকে জাস্টিফাই করতে হবে। আমরা একজন গবেষক হিসেবে কি করি, আমাকে কেউ একটা কথা বললেই কিন্তু আমি ইনফরমেশনটা পাস করে দিব না, কারণ আমাকে মেক শিওর করতে হবে ইজ ইট অথেন্টিক, ইজ ইট রাইট ইনফরমেশন। এইটা যদি আমি কনভিন্স হই তাহলে আমি অন্যকে বলতে যাব। এটা আমরা গবেষক হিসাবে, একজন শিক্ষক হিসাবে সবসময় এটা জাস্টিফাই করি। সবাই তো সেটা করছে না, কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এই ওভার ফ্রিডম, যে একটা ইনফরমেশন পাওয়ার সাথে সাথে শেয়ার করে দেওয়ার আগে তো আমাকে মেক শিওর করতে হবে আমি যে ইনফরমেশনটা শেয়ার করছি এটা কি অথেন্টিক, এটা কি রাইট ইনফরমেশন, ক্যান আই শেয়ার দিস ইনফরমেশন। এইটা কিন্তু নিজে জাস্টিফাই করতে হবে, নিজেই ইভালুয়েট করতে হবে, নিজেই চিন্তা করে দিতে হবে। এখন শেয়ার করার পর সে জানলো এটা ফেক, ব্যাপারটা কভার হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত এবং এই ব্যাপারে সবাইকে প্রতিরোধ। অনেক অনেক ধন্যবাদ। হয়তো এটা আমাদের জন্য আরেকটা বড় শিক্ষার জায়গা হতে পারে। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24, চলছে মথমথ ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে আমাদের হাতে গুনে 3 মিনিট সময় আছে, সবাইকে 1 মিনিট করেই সময় দিতে পারবো। শেখ রবিউল আলম, একেবারে শেষ মুহূর্তে শুনতে চাই, বেগম জিয়া আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে বা সকালের দিকে বিদেশ যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, কাতার রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে। প্রত্যাশা কি থাকছে? প্রত্যাশা একেবারে গণমানুষের প্রত্যাশাই আমার প্রত্যাশা, তিনি সুস্থ আমাদের মধ্যে ফিরে আসুক। কারণ তিনি এখন জাতির মধ্যমণি, রাজনীতির ঊর্ধ্বে, দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে তার অ্যাক্টিভনেস খুব দরকার, অ্যালিভনেস খুব দরকার। এবং সেটা হলে যেটা হয়, মানে একটা আস্থার জায়গা এমনভাবে তৈরি হয়। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার ভিন্ন রাজনৈতিক দর্শন আছে এবং ভিন্ন রাজনৈতিক দর্শন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। কিন্তু তারপরও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোনো অনৈক্য হলে তিনি সার্বজনীন হয়ে একটা সমাধান দিতে পারেন, সে বিশ্বাস সবাই আছে, সেই স্যাক্রিফাইস তার আছে, সেই গ্রহণযোগ্যতার আছে। সেটা থেকে যাতে বঞ্চিত না হয়, আমরা যাতে বঞ্চিত না হই, সেটাই হচ্ছে প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। মানবেন্দ্র দেব, একই প্রশ্ন। মানে একটাই প্রত্যাশা, উনি বাংলাদেশে সুস্থ হয়ে ফেরত আসেন এবং যে রাজনীতির যে ব্যালেন্স, উনি ওনার জীবিত ফেরত আসাটা বাংলাদেশের রাজনীতির জন্য এখন খুব গুরুত্বপূর্ণ এবং তার অ্যাক্টিভনেস
ভাবটা বাংলাদেশের রাজনীতির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং একমাত্র প্রত্যাশা যে উনি জীবিত সুস্থভাবে ফেরত আসেন। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর তৌফিক। আসলে অনেকটা স্বার্থপরের মতোই বলতে হচ্ছে যে ওনার সুস্থ হয়ে ফিরে আসাটা শুধু ওনার জন্য না, বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সেই প্রার্থনাই করছি, উনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে এসুক। বাংলাদেশের এই মুহূর্তে ঐক্য এবং জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো নেতা আসলেই সত্যি এখন বিরল। উনি আসলে দেশের এই শূন্যতা পূরণ হবে এবং ওনার কাছ থেকে সত্যিকার অর্থে আগামীতে যারা রাজনীতি করতে চায়, যেটা আমি ছোটবেলার আমার হিরো ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর এখন আমার মনে হয় রাজনীতি করে নেতৃত্ব দিতে হলে বেগম খালেদা জিয়াকেই অনুকরণ এবং অনুসরণ করা উচিত। এই মুহূর্তে ওনাকে আমাদের দেশের, বাংলাদেশের মানুষের জন্য খুবই প্রয়োজন। শেষ মুহূর্তে রবিউল ভাই কিছু বলতে চান? না, ধন্যবাদ। ওই একই বলছি, প্রার্থনা যে তিনি বেঁচে থাকুন, আমাদের মাঝে থাকুন, রাজনীতিতে তিনি আলো ছড়ান আর কি, আর সমাধান মানে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রতিকৃতি হয়ে বেঁচে থাকুক আমাদের মধ্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। দর্শক, আজকে আমরা শেষ করব এই প্রত্যাশা নিয়েই। আসলে অসুস্থতা, অসহায়ত্ব বা যে কোনো কিছু থাকবেই জীবনে, কিন্তু সব কিছুকে জয় করে এগিয়ে যেতে হবে। ঠিক যেমনটি খালেদা জিয়া পূর্বে করে এসেছেন, হয়তো এবারেও তিনি জয়ী হয়ে জয়ীর বেশি আবারও ফিরে আসবেন সকলের মাঝে, নেতাকর্মীদের মাঝে এবং বিশেষ করে দেশের রাজনীতিতে। তাহলেই হয়তো আমরা এই আলোচনা আরও সামনের দিকে চালিয়ে যেতে পারবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।